সুন্দরবনের ছোট্ট একটি দ্বীপ, যেখানে আজও বিদ্যুৎ পৌঁছায়নি। সৌরবিদ্যুৎই এই দ্বীপের মানুষদের একমাত্র ভরসা। জোয়ারের সঙ্গে নদী একটু একটু করে গিলে খাচ্ছে মানুষের জমি, বাড়ি আর জীবনের অসংখ্য স্মৃতি। নদী ভাঙনের নির্মম আঘাতে অনেকেই নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। তবুও যারা রয়ে গেছেন তারা আজও আশায় বুক বেঁধে অপেক্ষা করছেন। হয়তো একদিন সরকার কার্যকর পদক্ষেপ নেবে, হয়তো একদিন থামবে এই নদী ভাঙন, হয়তোবা আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে এই দ্বীপ। কিন্তু প্রশ্ন একটাই, আর কতদিন টিকে থাকবে এই দ্বীপ? চলুন আজ আমরা জানবো সুন্দরবনের হারিয়ে যেতে বসা ঘোড়ামারা দ্বীপের ইতিহাস, বর্তমান বাস্তবতা এবং এখানকার মানুষদের বেঁচে থাকার অবিশ্বাস্য সংগ্রামের গল্প। এই হচ্ছে ঘোড়ামারা দ্বীপে যাওয়ার ট্রলার। 12:30টার সময় ট্রলার এখান থেকে ছাড়বে। 15-20 মিনিটের ট্রলার যাত্রা করে আমাদেরকে পৌঁছতে হবে ঘোড়ামারা দ্বীপে। এই ট্রলারে করেই আমরা যাব। এখনও টাইম হয়নি, তাই লোকজন এসে পৌঁছায়নি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইমিংটা। এই হচ্ছে টাইমিং। লট 8 থেকে 8টা, 10টা, 12:30 এবং বিকেল 5টায়। ঠিক তেমনি ঘোড়ামারা থেকেও 5:30, 8:45, 11:15 এবং 4:15-তে এই ফেরি পারাপারের ব্যবস্থা রয়েছে। ভেতরে মানুষজনের বসার ব্যবস্থা রয়েছে, আর উপরেও বসতে পারেন, উপরে রোদ রয়েছে। তো এখন কাকদ্বীপ লট 8 ফেরিঘাট থেকে ট্রলার ছাড়লো ঘোড়ামারার উদ্দেশ্যে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছতে পারি। সামনে যে ভ্যাসেলটা যাচ্ছে দেখছেন, ওটা যাচ্ছে সাগরদ্বীপ বা গঙ্গাসাগর, আর আমরা যাব ঘোড়ামারা দ্বীপে। ওই যে দূরে গাছপালাগুলো দেখছেন, ওটা কিন্তু সাগরদ্বীপ, আর এদিকে ওই দূরে ছোট্ট মতো ওটা ঘোড়ামারা দ্বীপ। তো ঘোড়ামারা পৌঁছতে আমাদের প্রায় 20 মিনিটেরও বেশি সময় লাগবে। আর তার মধ্যেই দেখুন যাত্রাপথের কিছুটা সময় দাদারা এখানে তাস খেলতে বসেছে। এভাবেই সময় কেটে যাচ্ছে। এবার এক জার্নির অংশ। কত মানুষজন দেখুন, অনেকে বাজার টাজার করে বাড়ি ফিরছে। আলুর বস্তা, আরও যত রকম দোকানে যে সমস্ত জিনিসপত্র ওনারা নিয়ে ফিরছে নিজেদের দ্বীপে। তো আপনারা যদি কেউ ঘোড়ামারাতে আসেন, টিকিট কিন্তু আপনাদেরকে এই ট্রলারেই কাটতে হবে। এই যে যেমন বাসে কন্ডাক্টর থাকে, তেমনি এখানে নৌকোতেও থাকে। কত টাকা? 226 টাকা, মানে 13 টাকা করে পার পারসন। আজকে যাত্রাপথে চন্দন আর আমি ঘোড়ামারার উদ্দেশ্যে ট্রলারে বসে আছি। এখনও পৌঁছতে আরও 5-7 মিনিট সময় লাগবে। ভিডিওটার সাথে থাকুন। পুরো ঘোড়ামারা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, আর ঘোড়ামারার বর্তমান কী অবস্থা সেটাও কিন্তু থাকছে আজকের এই ভিডিও। কিভাবে মানুষজন দ্বীপে উঠছে দেখুন, একটা কাঠের পাটাতনের উপর দিয়ে। এখানে আলাদা করে কোনো জেটিঘাট নেই, আগে হয়তো ছিল, তবে নদীর পাড় যেহেতু প্রতিনিয়ত ভাঙতে থাকে, সেই জন্য এখন আর আলাদা করে জেটিঘাটটা নেই বা তৈরি করেনি। কিভাবে নদীর পাড়টা ভেঙেছে দেখুন।
এভাবেই কিন্তু আস্তে আস্তে দ্বীপটা ভাঙতে ভাঙতে ছোট হয়ে যাচ্ছে। মানুষজন কত কষ্ট করে এই ট্রলার থেকে দ্বীপে উঠছে দেখুন। তো এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি ঘোড়ামারা দ্বীপে। প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগলো আমাদেরকে এই দ্বীপে পৌঁছাতে। আর এখন কিন্তু আমরা পুরো এই দ্বীপটা এক্সপ্লোর করব, এখানকার মানুষদের যে জীবনযাত্রা, এখানকার বর্তমান পরিস্থিতি কেমন, সে সমস্ত কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই দ্বীপটা কিভাবে ভাঙছে আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা ইটের রাস্তা, এটাই কিন্তু গ্রামের মধ্যে দিয়ে দ্বীপের ওই প্রান্ত পর্যন্ত চলে গিয়েছে। আর আরেকটা প্রান্ত এদিকে কিন্তু আরও অনেক দূর পর্যন্ত। যখন দ্বীপটা ছিল তখন কিন্তু এই রাস্তাটা অনেক দূর ছিল। আর এখন দেখুন এই ইটের রাস্তাটাও আস্তে আস্তে নদীতে ভেঙে তলিয়ে গিয়েছে। আর এখানকার জাস্ট ভাঙনটা আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে নদী ভাঙনটা হচ্ছে। কতটা খাড়াই দেখুন। এইভাবেই পুরো দ্বীপটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আয়তনে ছোট হয়ে যাচ্ছে। তো এক সময় এই দ্বীপের আয়তন প্রায় 18 থেকে 20 বর্গ কিলোমিটার ছিল, তবে বর্তমানে তা প্রায় 4 থেকে 5 বর্গ কিলোমিটারে এসে পৌঁছেছে। আর বুঝতেই পারছেন তাহলে কতটা পরিমাণে এই দ্বীপের ভাঙন হয়েছে এবং এই দ্বীপ আয়তনে ছোট হয়ে গিয়েছে। এবং আয়তনে ছোট হতে হতে এই দ্বীপ বর্তমানে সুন্দরবনের সবচেয়ে ছোট দ্বীপে পরিণত হয়েছে। খেয়া থেকে উঠলেই এখানে সাইনবোর্ডেই লেখা আছে প্লাস্টিক দূষণ মুক্ত ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত আপনাকে স্বাগত জানাচ্ছে। তো আপনারা কিন্তু এখানে এলে, এই দ্বীপে এলে চেষ্টা করবেন যাতে কোনো রকম প্লাস্টিক এখানে আপনারা না ফেলে যাওয়ার। চলুন আমরা আস্তে আস্তে দ্বীপের অন্য প্রান্তে যাই। এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন। যদি গ্রামের ভেতরে যেতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। এই দ্বীপে মাত্র কয়েকটা টোটো চলে এবং সেই টোটোগুলো চার্জ করার জন্য এনাদেরকে কিন্তু এখানে সোলার প্রজেক্ট থেকে চার্জ করতে হয়, কারণ এখানে যেহেতু ইলেকট্রিক নেই। এছাড়াও ওনারা বাড়িতে জেনারেটরের ব্যবস্থা রেখেছেন, কারণ যখন সোলার প্রজেক্ট থেকে চার্জ করতে পারেন না তখন বাড়িতে যে জেনারেটর রয়েছে তো সেখান থেকেই কিন্তু এই টোটোগুলো চার্জ করেন। এবারে ভাবুন সারাদিনে কত টাকা ইনকাম করলে এই এত কিছুতে ইনভেস্ট করার পরেও ওনাদের আর কতই বা টাকা ওনাদের লাভ থাকবে। এখানে প্রচুর কিন্তু ট্রলার রয়েছে, তো এর মধ্যে অনেক কটা ট্রলারই একেবারে ভাঙাচোরা অবস্থায়। তো অনেকেই কিন্তু এই দ্বীপের তারা নদীতে মাছ ধরেন। এই সমস্ত ট্রলারগুলো রিপেয়ারিংয়ের কাজ চলছে। বেশ কিছু বড় বড় ট্রলার রয়েছে। আর জায়গাটাও বেশ সুন্দর। আপনারা কিন্তু যেমন মানুষের বর্তমান পরিস্থিতি দেখার জন্য বা যারা এরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে যাদের, তারা চলে আসতে পারেন। যাতায়াতটা একটু অসুবিধা, শুধুমাত্র নৌকো থেকে ওঠানামার যে ব্যাপারটা সেটাই একটুখানি অসুবিধাজনক। তা না হলে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই জায়গায়। শিয়ালদহ থেকে ঘোড়ামারা দ্বীপে আসার একটা রুট ম্যাপ আমি এখানে দিয়ে দিলাম। শিয়ালদহ থেকে প্রথমে আপনাদেরকে নামখানা লোকাল ট্রেন ধরে চলে আসতে হবে কাকদ্বীপ। এরপর কাকদ্বীপ থেকে টোটো ধরে লট 8 ফেরিঘাট এবং তারপর লট 8 ফেরিঘাট থেকে ট্রলারে ঘোড়ামারা দ্বীপ। মানুষজন নদীর ধারে জাল সারাইয়ের কাজ করছে। তাদেরকে এখন নৌকো বেরোয়নি নদীতে? আচ্ছা, কিছুদিন আগে পর্যন্ত তো নদীতে মাছ ধরা বন্ধ ছিল। আপনার বাড়ি এখানেই তো? না না, আমার বাড়ি কাকদ্বীপ। কাকদ্বীপে? আচ্ছা আচ্ছা, আপনি এখানে কাজের জন্য থাকেন। সমুদ্রে যান নাকি এই নদীতেই মাছ ধরা হয়? এই নদীতে মাছ ধরা হয়, আমার থেকে এরা জানবি। আচ্ছা, আপনি শুধু সারাইয়ের কাজটা করেন? আচ্ছা আচ্ছা,
মানে আপনি কাকির থেকে এখানে আসেন, জাল সারে কাজ করেন, আবার চলে যান। এই হচ্ছে ফিশিং জাল, দেখুন। আচ্ছা, এই জালে কি কি মাছ পড়ে? এই জালে ইলিশ মাছ করে, ভোলা মাছ করে, সব মাছ করে। আপনি কখন এসেছেন এখানে? এই তো সকাল সকাল। সকালে এসে আমরা 2-3 দিন থেকে আচ্ছা, কিছুদিন কাজ করেন, আবার কাজ কমপ্লিট হয়ে গেলে আবার আপনারা চলে যান। আর এখানে কিন্তু গাছের ছায়া বেশ হাওয়া দিচ্ছে নদীর ধারে। তো আমরা এই নদী বাঁধ ধরে হাঁটতে হাঁটতে এই দ্বীপের আরেক প্রান্তে যাচ্ছি। মানুষজন কিন্তু এখানে নদীর ধারে এরকম বিভিন্ন বসার জন্য যে মাচা টাইপের করা আছে, এখানে বসে সময় কাটাচ্ছে। দাদা কেমন আছেন? সব বসে নদীর ধারে হাওয়া খাচ্ছেন দুপুরে? এই কাজের উপর থেকে এলাম। আচ্ছা, এখনই ফিরেছেন? বন্ধুরই কাজ করতে হয় আমাদের। আপনাদের এখানেই কাজ হচ্ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? তো এখন কি নদী বাঁধ কি আগের থেকে আরো ভাঙছে নাকি? ভাঙছে না, মানে নদীর চর মানে খোরে বসে বসে চলে যাচ্ছে, মানে খোর হয়ে চলে যাচ্ছে, যার জন্য চর থাকছে না। চর থাকছে না? চর থাকছে না। যেমন ওপারে আপনার পশ্চিম সাইডে আপনার ওধারে যেমন আপনার বোল্ডার দিয়েছে, টিপিটি বোল্ডার ফেলেছিল। আচ্ছা, এই দিকটা দেয়নি না, যে যতটা বোল্ডার ফেলেছিল ততটা দ্বীপ, ততটা জায়গা পূর্ণাঙ্গভাবে ভালো আছে। ভালো আছে। তার মানে বোল্ডার যদি মোটামুটি অনেকটা এরিয়া ফেলানো যায় তাহলে এটা এতটা ভাঙন হবে না? না, বোল্ডার ফেললে কোনো ভাঙন হবে না। এক, কিন্তু এইবারই আমার সেচ দপ্তর মানে ইরিগেশন একটা চিন্তা ভাবনা নিয়েছে, ওই সশেষ ফেলে খাঁচা ফেলে। আচ্ছা, মাটিটা মানে ঢেউটা ডিরেক্ট লাগবে না বাঁধে, হ্যাঁ, সেজন্য খোরের মুখে এসে খোর আর চলে যাবে না, মানে ওখানে চর পড়ে যাবে, চর পড়ে যাবে, নিচে চর পড়ে মাটিটা ধুয়ে চলে যাবে না। ধুয়ে চলে যাবে। নদীর গল্পে যেতে যেতে না তলিয়ে যায় তার পরিকল্পনা হচ্ছে এক বোল্ডার হচ্ছে একদম নিশ্চিন্তায় ভাঙন থাকবে না। বোল্ডারটা ফেলা খুবই দরকার, বোল্ডার ফেলাটা। বোল্ডারটা আমাদের প্রয়োজন আছে, তবে এই দ্বীপটাকে রক্ষা করা যেতে পারে। হ্যাঁ, নাহলে অনেকটা ছোট হয়ে গেছে, অনেকটা ছোট ছিল 4 ভাগের 1 ভাগ আছে। 4 ভাগের 1 ভাগ এখন টিকে আছে। এখন বর্তমান 6 কিলোমিটার আছে অলরাউন্ড, তাহলে 4 ভাগের 3 ভাগ চলে গেছে। আপনাদেরও কি জমি টমি গিয়েছে নাকি? হ্যাঁ, আমাদের চলে গেছে 16 বিঘা, 18 বিঘা, কারুর 25 বিঘা। এদিকটায়? হ্যাঁ, এই দিকটা যেমন আমাদের 4টে বাড়ি চলে গেছে। 4টে বাড়ি চলে গিয়েছে। এখানে এসে পুনরায় এটাই বাড়ি চলে গেছে। আচ্ছা, জন্ম মানে 4টে বাড়ি না? মানে এটা আপনাদের বলতে পারেন এটা 5 নম্বর বাড়ি। 5 নম্বর বাড়ি। মানে ভাবুন পরিস্থিতি কীরকম এখানকার। এটা ওনাদের 5 নম্বর বাড়ি। 4 বার ওনারা বাড়ি করেছেন, সেই 4 বার বাড়ি কিন্তু নদীতেই তলিয়ে গিয়েছে। জায়গা ছিল, চাষের জমি যা ছিল সব নদীতে চলে গেছে। এটা তো আমরা অন্য লোকের বাস্তুতে এসে বসবাস করি। ও আচ্ছা আচ্ছা, মানে এই জায়গাটা নিজেদেরও নয়, নিজেদেরও না, অন্য কারো জায়গা তিনি থাকতে দিয়েছেন বলে। জায়গা যেদিকটায় বোল্ডার ফেলেছে ওদিকটা তাহলে মোটামুটি ভাঙন রোধ করা গেছে। ওদিকে ভাঙন রোধ হয়ে গেছে। তার মানে ওই ব্যবস্থায় পুরো দ্বীপটা যদি নেওয়া যায় তাহলে ভাঙনটা ঠেকানো যাবে। যাতে আপনার হচ্ছে ভাঙনের ভয় থাকবে না। এতটাও যেত না, কিছু হয়তো যাবে, প্রাকৃতিক দুর্যোগ কিছু হয়তো কিছুটা যাবে, কিন্তু এই হারে যেত না। এই হারে সেটাই। এই সামনে তো আবার এই বর্ষার সময়টা একটু প্রবলেম বাড়। আমাদের ভয়ের কারণ সেটাই। বর্ষাটা ভয়ের কারণ হচ্ছে আমাদের নদী বাউন্ডারি নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে আগে একটা স্কুল ছিল, সেটা নাকি নদীতে তলিয়ে গিয়েছে? সেটা হচ্ছে খাসিমারা। ওটা কি ছিল, প্রাইমারি স্কুল না হাই স্কুল? কি প্রাইমারি স্কুল? বেসিক বলা হয় তাকে। আচ্ছা, এখন কি হাই স্কুল এখানে রয়েছে নাকি শুধুমাত্র প্রাইমারি স্কুল? হাই স্কুল আছে, হাই স্কুলও আছে, প্রাইমারি স্কুল আছে, আপনার অঙ্গনারী স্কুল আছে। আচ্ছা, সমস্ত কিছু আছে, প্রাইমারি 4খানা আছে। আর যদি কোনো অসুখ বিসুখ হয় এখানে কোনো সরকারি পরিষেবা আছে? স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। আর তা না হলে যদি একটু ধরো সেরকম কোনো বাড়াবাড়ি হলে কাকদ্বীপ
আচ্ছা, রাতভিদ নৌকোতে কি করেন? নৌকো তো ট্রলার তো আমাদের এখানে যে খেয়া ডাক ফেরি সার্ভিস আছে, ফেরি সার্ভিস আমাদের এইভাবে সিস্টেম আছে যে নৌকো ভাসানো থাকে, সারাদিন খেয়া দেওয়া হলো, এরপরে নৌকো ভাসান থাকে। হঠাৎ যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তখন সে পারাপার করে দেয়। পারাপার করে দেয়। এটা ওনাদেরকে দায়িত্ব নিয়ে ওনারা করে দেয়। এখানে প্রাইমারি স্কুল চলছে ভালো, কিন্তু হাই স্কুলে শিক্ষক কম, আসতে চাচ্ছে না। আচ্ছা, হাই স্কুলে শিক্ষক নেই এখন, এখন নেই বা কম রয়েছে? কম রয়েছে। আছে, কম আর কি। এটা একটু ব্যবস্থা করে দেখুন যদি। মানে সরকারি টিচার রয়েছে তো, হ্যাঁ, সরকারি সেটা সংখ্যায় কম রয়েছে তুলনামূলক। কম আছে। আচ্ছা, টিচার হয়ে গেছে, একের একে আপনারা রিটায়ার হয়েছেন, ওনারা একে একে রিটায়ার হয়ে গেছে, পরবর্তী নতুন নিয়োগ হচ্ছে না। নতুন নিয়োগ হচ্ছে না, এই হচ্ছে সমস্যা, বুঝলাম। হাই আচ্ছা, স্কুলে। দেখা যাক নতুন সরকার এসেছে, যদি নতুন কিছু নিয়োগ পদ্ধতিতে আরও নতুন নিয়োগ করে। ছিলেন যে যারা সোলার দিয়েছে তারা পুরো সংস্থা ফ্রিতেই দিয়েছে, তাই তো? কি বলতে বলতে কথা হলো, ওরা 1000 টাকা করে নিয়েছে, আচ্ছা, সোলার, লাইট এবং ব্যাটারি তিনটেই দিয়েছে। বুঝলাম। যেটা 1000 টাকাতে হয় না, হয় না, সেটা ওনারা কিছু নিয়ে, অল্প কিছু টাকা নিয়ে ওনারা এই ক্যারিং কস্ট পাবো, হুম হুম ওরা হুম কিছু নেয়, নিয়ে সংস্থা থেকে ওইটা দিয়ে যায়। তো এইভাবেই মোটামুটি কিছু সংস্থা আছে। আছে। এছাড়াও ওই সোলার প্রজেক্ট আপনাদের যেটা, এখানেও, কিছু সংস্থা এখানে ফ্ল্যাট সেন্টারও বানিয়ে দিয়েছে। আচ্ছা, যখন মানে আবার তাঁত কল হচ্ছে। তাঁত কল, হ্যাঁ, আচ্ছা, আমাদের তাঁতের কল হচ্ছে। তার মানে এটা একটা রুজি রোজগারের একটা, হ্যাঁ, রোজগারের একটা দিশা। আবার সেই সংস্থা হচ্ছে আপনার এখানে পানীয় জল রাখার জন্য, চাষের পরিস্থিতি ঠিক রাখার জন্য তারা পুকুর সংস্কার করছে। চলুন দাদাদের বাড়িটা একবার আপনাদেরকে দেখিয়ে আনি। এই দেখতে পাচ্ছেন এই নদী, আর এই নদীমাদ ওনারা এখানে বসে আছেন, বসে নদীর ধারে হাওয়া খাচ্ছেন দুপুরে। ওনাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। চলুন এবারে আপনাদেরকে ওনাদের বাড়িটা একবার দেখিয়ে আনি, একেবারেই নদীর ধারে। আর এটা কিন্তু ওনারা এটা 5 নম্বর এই বাড়ি করেছেন, 4বার বাড়ি করেছেন, সেটা কিন্তু নদীতে তলিয়ে গিয়েছে। আর এই বাড়িটা ওনাদের নিজেদের জায়গায় নয়, ওনাদের কোনো রিলেটিভের জায়গায় এই বাড়িটা করেছেন। এই হচ্ছে, আর প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন এই সোলার প্রজেক্ট থেকে যে ইলেকট্রিকের জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে ছোট ছোট এই যে সোলার প্লেট আছে, এটা থেকেও কিছুটা চার্জ হয়। এছাড়া সোলার প্রজেক্ট রয়েছে, সেখান থেকে কিন্তু ইলেকট্রিকের ব্যবস্থাটা মোটামুটি হয়ে যায় ওনাদের। প্রতিটা বাড়িতেই কিন্তু সোলার প্লেট রয়েছে, যেহেতু এখানে আলাদা করে কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নেই। এগুলো কি রেশনের গম, তাই না? রেশনে দিয়েছে, তাই তো? রেশনে যে গম দিয়েছিল ওনারা, সেগুলো একটু রোদ খাইয়ে নিচ্ছে। আর এটা ওনাদের মুরগি, মুরগির জন্য ছোট্ট একটা ঘর করে রেখেছেন। এই দেখুন কত মুরগি রয়েছে এখানে। এই যে এদিকটায় ওনাদের পুকুর ঘাট, পুকুরে কত হাঁস দেখুন। এই হচ্ছে গ্রামীণ পরিবেশ। পুকুরে মাছ, হাঁস রয়েছে, এদিকে মুরগি রয়েছে। শুধুমাত্র এই দ্বীপটাকে যদি কোনোভাবে, এই দ্বীপের ভাঙনটাকে রোধ করা যায়, মানুষজন অনেক শান্তিতে এখানে থাকতে পারবে। নাহলে সবসময় একটা ভয়ে ভয়ে থাকতে হয় যে কখন আবার প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় আর নদী ভাঙন শুরু হয়ে যায়। দেখ দাদা, তিনি মনে হয় মাছ বিক্রি করতে এসেছিলেন, তিনি এই পথে যাচ্ছেন। দাদা কি চারা মাছ বিক্রি করে এলেন নাকি যাচ্ছেন? চারা মাছ বিক্রি করে এলেন? হ্যাঁ, বিক্রি। আচ্ছা, হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। ভালো আছেন? আমরাই আপনাদের একটু দ্বীপে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, ঠিক আছে।
প্রকৃতি কিভাবে দ্বীপের এই অংশতে তাণ্ডব লীলা চালিয়েছে দেখুন। এগুলো কারো না কারোর জমি ছিল এবং তাদের জমিতে যে সমস্ত তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ এগুলো ছিল সব উপড়ে পড়ে আছে। প্রতি পূর্ণিমা বা অমাবস্যা কটালে কিন্তু এই দ্বীপের ভাঙন আরও বাড়ে, নদীর জল অনেকটা বেড়ে যায়। আর তার সাথে যদি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে কিন্তু এই নদী ভাঙন আরও অনেকটাই বাড়ে। তো যেভাবে দ্বীপের ভাঙন হচ্ছে, যদি সরকার থেকে এই দ্বীপের যে ভাঙন যদি রোধ করার না কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে একসময় হয়তো আর কয়েক দশক বাদে এই দ্বীপ পুরোপুরি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আশা করব এই দ্বীপের ভাঙন রোধ করা হোক, দ্বীপটা আরও সুন্দরভাবে গড়ে উঠুক, পর্যটন স্থল হিসেবে গড়ে উঠুক, মানুষ দেখুক, জানুক এই দ্বীপের মানুষরা কতটা কষ্ট সহ্য করে এখানে থাকে, প্রতিনিয়ত তারা কিভাবে এই নদী ভাঙনের সাথে লড়াই করে তারা বেঁচে থাকে, মানুষজন জানুক। বা আপনাদের যদি কারোর ভালো লাগে এই সমস্ত জায়গা, বা আপনারা যদি এখানকার মানুষদের পরিস্থিতি জানতে আগ্রহী হন, আপনারা চলে আসতে পারেন। আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে তো জানতে পারবেনই, তাছাড়াও আপনারা কিন্তু নিজে চোখে এসে দেখে যেতে পারেন। একটাই তাল গাছ এখানে দাঁড়িয়ে রয়েছে নদীর ধারে। তাল গাছটাও হয়তো ভাবছে, জানি না তার অস্তিত্ব এই দ্বীপে কতদিন। একেবারেই এই দ্বীপ ভাঙতে ভাঙতে প্রায় কাছাকাছি চলে এসেছে গাছটা। যেদিকে তাকাবেন খালি ধ্বংসলীলা, নদীর তাণ্ডবে এই দ্বীপের বর্তমান পরিস্থিতি দেখুন। চারিদিকে খালি নদী বাঁধ, যে নদীর পাড় সেটা ভেঙে তছনছ হয়ে যাওয়ার ছবি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। তো একটা সময়ে এই দ্বীপে মানুষজনের বসবাসের সংখ্যা ছিল প্রায় 10,000, তবে এখন তা কমতে কমতে এসে দাঁড়িয়েছে 3 থেকে 3,500। মানুষজন আস্তে আস্তে ঘর ছাড়া হচ্ছে, কেউ পুনর্বাসন হচ্ছে, বা কেউ যাদের সামর্থ্য আছে তারা এই দ্বীপ ছেড়ে অন্য জায়গায় তারা নতুন ঘরবাড়ি বানিয়েছে। তবে বেশিরভাগ মানুষই তারা খুবই গরিব, তারা এখানকার যে নদীতে মাছ ধরে, বা কেউ এই মজুর কাজ করে, দিন মজুর তারা। তো এইভাবেই তাদের কিন্তু সংসার চলে এবং খুবই তারা গরিব। আর আপনারা এলে বুঝতে পারবেন এই দ্বীপের বর্তমান পরিস্থিতি কতটা খারাপ। চারিদিকে দেখুন শুধু ভাঙন আর ভাঙন। নদীর ধারে যদি আপনারা কিছুক্ষণ ঘোরাঘুরি করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই দ্বীপটা আস্তে আস্তে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। একেবারেই দুর্বিষহ অবস্থা এই দ্বীপের। মানে আপনারা, আমি তো সুন্দরবনের অন্য কোনো দ্বীপে এইভাবে নদী ভাঙন দেখিনি। এই ঘোড়ামারা দ্বীপে কিন্তু একটা নতুন রিসর্ট হয়েছে, এই দেখুন নতুন একটা রিসর্ট ঘোড়ামারাতে। এখানে কিন্তু চাইলে আপনারা নাইট স্টে করতে পারবেন। এদিকটায় ঝাউ গাছের জঙ্গল রয়েছে, আর তার এদিকে নদীর পাড়ে সবুজ ঘাস। চাইলে আপনারা কিন্তু এই সবুজ ঘাসের উপর বসে নদীর এই যে প্রকৃতি উপভোগ করতে করতে সময় কাটাতে পারবেন। আর একেবারেই নদীর ধারে এই ছোট্ট একটা রিসর্ট, এবং এই প্রথমবার এখানে এই রিসর্টটি হয়েছে। এখানে কিন্তু সোলারের ব্যবস্থা রয়েছে, যেহেতু এখানে ইলেকট্রিসিটি নেই তাই সোলারের ব্যবস্থা রয়েছে। আর বেশ মোটামুটি সাজানো গোছানো দেখতে পাচ্ছি। আর এখানে দেখুন সামনেই লেখা রয়েছে আই লাভ ঘোড়ামারা। আপনারা চাইলে এখানে ফটো তুলতে পারবেন। বেশ সাজানো গোছানো কিন্তু এই রিসর্টটা। আর এই প্রথমবার কিন্তু ঘোড়ামারা দ্বীপে কোনো ক্যাম্প হয়েছে। ক্যাম্পের নাম সানসেট বিচ ক্যাম্প। আর এখানে দেখুন ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে এখানে থাকার জন্য রুম বুক করতে পারেন। রিসর্টের চারদিকের ভিউটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে নদী বাঁধ, আর তারপরেই এদিকটা সামনের দিকটা দেখুন বুড়িগঙ্গা নদী। আপনাদের হয়তো অনেকের এটা জানার ইচ্ছা হতে পারে যে এই ঘোড়ামারা দ্বীপ কতটা কি সুন্দর। দেখুন সৌন্দর্যতার আলাদা আলাদা
মাপকাঠি রয়েছে। আপনার কাছে কোন জিনিসটা কতটা সুন্দর সেটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করবে। তবে আমি এটুকু বলতে পারি, যারা প্রকৃতি ভালোবাসেন, যারা জানতে চান যে সুন্দরবনের এই ছোট্ট দ্বীপের বর্তমান পরিস্থিতি কেমন, বা এই 2026-এ দাঁড়িয়ে একটা এই বিদ্যুৎহীন দ্বীপে মানুষরা কেমনভাবে থাকেন, তাদের জীবনযাত্রা কেমন, বা কতটা দুঃখ কষ্ট সহ্য করে তারা এই দ্বীপে বসবাস করেন, এই সমস্ত কিছু জানার আগ্রহ যদি আপনাদের থাকে, তাহলে আমি বলবো অবশ্যই আপনারা এই দ্বীপে চলে আসতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে। এই ছিল আজকের ঘোড়ামুড়া দ্বীপের ভিডিও। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি। হয়তো একদিন মানচিত্র থেকে মুছে যাবে ঘোড়ামারা, কিন্তু এই দ্বীপের মানুষের সংগ্রাম, বেঁচে থাকার লড়াই এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গল্প ইতিহাসে বেঁচে থাকবে চিরকাল।